এসো গল্প শুনিতে স্বাগত। আজকের গল্প শার্লক হেবো, নারায়ণ সান্যালের রচিত। আজ প্রথম পর্ব। গল্প পাঠে আমি রাজীব, সাথে পুত্র ঈশান। গুরুবিদায় পর্ব। শার্লক হেবোর পরিচয় দিয়ে এই কাহিনী শুরু করতে হলো বলে আমার নিজেরই কেমন লজ্জা করছে, কিন্তু উপায় কি বলো? এখনও যে হেবো যথেষ্ট বড় হয়নি, তাই তোমরা তাকে চেনো না কেউই। বছর দশেক পরে যে হেবোর সামনে অটোগ্রাফের খাতাখানা মেলে ধরে তোমাদের সবাইকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে হবে, সেই হেবোরই পরিচয় দিতে হচ্ছে আজ তোমাদের কাছে। হেবোক জন্ম ডিটেকটিভ, বাংলার ভবিষ্যৎ শার্লক হোমস। হেবোকে না চিনলেও শার্লক হোমসকে নিশ্চয়ই তোমরা চেনো। স্যার আর্থার কনান ডয়েলের অমর সৃষ্টি গোয়েন্দা কুলতিলক শার্লক হোমসের কাহিনী দুনিয়া শুদ্ধ লোকে জানে। হেবোর কাকা মাসিক পত্রিকায় মাঝে মাঝে ডিটেকটিভ গল্প লেখেন। তাছাড়া ওর মেসোমশাই অজিতেন্দ্রবাবু পুলিশের একজন বড় অফিসার। সুতরাং ছেলেবেলা থেকে চোর ডাকাতের কথা শুনে শুনে তাদের ধরন ধারণ ভালোই জানা ছিল হেবোর। এছাড়া ওর মেজদা লাইব্রেরি থেকে লুকিয়ে সুতরাং ছেলেবেলা থেকে চোর ডাকাতের কথা শুনে শুনে তাদের ধরন ধারণ ভালোই জানা ছিল হেবোর। এছাড়া ওর মেজদা লাইব্রেরি থেকে লুকিয়ে ডিটেকটিভ বই নিয়ে এসে বাবা মা কাকাদের চোখে এড়িয়ে পড়ার টেবিলেই উপক্রমণিকা আড়াল দিয়ে গোগ্রাসে গিলত। বড়রা কেউ টের পেতেন না, এমনভাবে লুকিয়ে রাখত সে বইগুলো। কখনো পুরনো খবরের কাগজের স্তূপের নিচে, কখনো আলমারির পেছনে, কখনো বা রান্নাঘরের কুলুঙ্গিতে, আচারের শিশিগুলোর পেছনে। হেবো আবার মেজদার নজর এড়িয়ে সেগুলো যথারীতি হস্তগত করত আর একের পর এক শেষ করে ফেলত। অসংখ্য গোয়েন্দা গল্প পড়ে পড়ে চোর ধরা ব্যাপারটা তার কাছে জলবত্তরলং হয়ে গিয়েছে। মাথাটা হেবোর এমনিতেই বেশ সাফা। হেডমাস্টার মশাই বলেন মন দিয়ে পড়লে ও নিশ্চয়ই ক্লাসে ফার্স্ট হতো, কিন্তু হেবোকে গোয়েন্দাগিরির ভূতে পেয়েছে। পাশ করার জন্য যেটুকু দরকার শুধু সেইটুকু সম্পর্কে সে বজায় রেখেছে পড়ার বইয়ের সঙ্গে। বাকি সময় সে মেতে থাকে তার গোয়েন্দাগিরির মাল মশলা নিয়ে। ডিটেকটিভ সুলভ সবকটা গুণই আছে তার: তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি, অনুসন্ধিৎসা, সূক্ষ্ম যুক্তির বিশ্লেষণ, ইনটুইশন, সাহস আর ধৈর্য। এ কাজের যাবতীয় সরঞ্জাম সে একে একে সংগ্রহ করেছে। নোট বই, ডায়েরি, মেজদির সেলাইয়ের বাক্স থেকে উদ্ধার করা একটা ছেঁড়া মাপবার ফিতে, দাদুর বাতিল চশমার পুরু একটা লেন্স। নোট বইতে সময় অসময়ে হেবো অনেক কিছু টুকে রাখে। কোনো সমস্যার ক্লু কখন কোথায় দরকার হবে তা কি কেউ আগের থেকে বলতে পারে? মেজদা ওর চেয়ে 2 বছরের বড়। শার্লক হেবো নামটা সেই দিয়েছে ঠাট্টা করে। পদে পদে সে চায় হেবোকে অপদস্থ করতে। নোট বইয়ের কথা উঠলে মেজদা বলে হেবোর নোট বইতে সব খবরই লেখা আছে, শুধু লেখা নেই পাগলা ষাঁড়ে করলে তারা কেমন করে ঠেকাবো তায়। হেবো রাগ করে না, বিজ্ঞের মতো হাসে শুধু। মেজদা না মানলেও হেবো যে সত্যিকারের একজন খুদে গোয়েন্দা তার প্রমাণ সে দিয়েছিল। পরপর 2-3টে রহস্যের কিনারা করে সে তার কিশোর বয়সের ভিত্তিতে। তোমরা হয়তো খবর রাখো, নয়তো রাখো না, তা তোমরা না জানলেও হেবোর বাড়ির এবং পাড়ার লোকেরা মেনে নিয়েছিল হেবো একটা হবু গোয়েন্দা। পলাশপুরে হেবোর দাদু একবার রীতিমতো এক ষড়যন্ত্রের রহস্যজালে মারা পড়তে বসেছিলেন। ব্যাপারটা এতই ঘোরালো হয়ে ওঠে যে শেষ পর্যন্ত হেবোর মেসোমশাই অজিতেন্দ্রবাবু একজন প্রফেশনাল গোয়েন্দাকে নিয়োগ করেছিলেন। হেবো তাঁকে প্রবীর কাকু বলে ডাকত। হেবো আর তার প্রবীর কাকু মিলে সে রহস্যের কিনারা করেছিল। মোট কথা সেই থেকে প্রবীরবাবু হেবোকে মোটামুটি শ্রদ্ধার চোখেই দেখতেন। যদিও হেবো মাত্র 15 বছরের কিশোর, ক্লাস 10-এ পড়ে। পলাশপুরের রহস্যটা সমাধান হওয়ার পর কোথায় হেবোর বাবা খুশি হবেন তা নয়, তিনি কড়া হুকুম জারি করেছিলেন গোয়েন্দাগিরি হেবোকে একেবারে ছেড়ে দিতে হবে যতদিন না সে হায়ার সেকেন্ডারি পাশ করে। বাধ্য হয়ে হেবো তার গোয়েন্দাগিরির সাজ সরঞ্জাম তুলে রেখে পড়াশোনায় মন দিয়েছিল। কিন্তু ভবিষ্যতে যাকে শার্লক হোমসের মতো বড় গোয়েন্দা হতে হবে তার কপালে শুধু পড়া মুখস্থ করার ব্যাপারটা কেন লিখবেন ভগবান?
মাস কতক পরে আবার একদিন হেবকে ডেকে পাঠালেন তার কাকা। হেবো ভেবেছিল আবার বুঝি এক প্রস্ত উপদেশ বর্ষিত হবে তার উপর। উপায় নেই, এখন মাঝে মাঝেই তাকে ডেকে কাকা নানান উপদেশ দেন, খোঁজ খবর নেন সে গোয়েন্দাগিরি ছড়েছে কিনা। বই বন্ধ করে হেবো এসে হাজিরা দেয় কাকার ঘরে। কাকা সস্নেহে ডেকে বলেন, আয় বস। সুরটা যেন কেমন অন্যরকম লাগছে। মুখ তুলে হেবো দেখতে পায় ঘরে বসে আছেন কাকা, কাকিমা আর সেই পলাশপুরের প্রবীর কাকু। প্রবীর কাকু বলেন, কেমন আছো হেবো? হেবো হাসে, জবাব দেয় না। কাকা বললেন, তোকে একটা জরুরি কাজে ডেকেছি হেবো। মানে আমরা একটা বিপদে পড়েছি, কি করব স্থির করে উঠতে পারছি না। তোর তো এসব বিষয়ে বেশ বুদ্ধি খেলে। তাই হঠাৎ থেমে পড়েন কাকাবাবু। হেবো মনে মনে উৎফুল্ল হলেও মুখে সে ভাব প্রকাশ করে না। প্রবীরবাবু আলোচনার সূত্রটা তুলে নিয়ে বলতে থাকেন, সত্যিকারও বলতে কি, তোমার কাকিমা এ কাজে আমার সাহায্য চেয়েছেন। ব্যাপারটা জটিল, কিন্তু আমি বলেছি আমার সহকারী হিসেবে যদি শ্রীমান শার্লক হেবো কাজ করে তবেই এ দায়িত্বটা নিতে পারি।